সেই আইনের সাকনিতেই বাছাই করার চেষ্টা করছেন। এইটা না বুঝলে হবে না। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে 19 লাখ লোক আসামে বাদ পড়েছে, এর মধ্যে 1 লক্ষ লোক নেই যারা 71-এর আগে থেকে আসামে বসবাস করে না। আসামে তো আবেদন করার ব্যাপার নেই, কাট অফ ডেট 1971 25 মার্চ। তার আগে থাকলেই সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে 14টা ডকুমেন্ট। এই 14টা ডকুমেন্টের একটা থাকলেই তিনি নাগরিক। এই 18 লক্ষ লোক তারা 71-এর আগে আসা লোক, তারা যে ডকুমেন্ট 14টা চেয়েছে সেই ডকুমেন্ট দেওয়া লোক, তারপরও বাদ পড়েছে, অ্যাপ্লিকেশন করেছে, প্রয়োজনীয় কাগজটা ফাইল থেকে বের করে ছিঁড়ে ফেলেছে। ঠিক এই জিনিসটাই তারা করেছে। আজকে আসামের ক্ষেত্রে আমাদের একটা আইডিয়া, 5 থেকে 7 লক্ষ লোক যারা 71 সালের পরে আসামে গেছেন, তাদের তো এনআরসিতে আবেদন করে কোনো লাভ নেই। কারণ এনআরসি তো বলছে 1971-এর আগের কাগজ দেখালে নাম উঠবে। যে মানুষটি 71-এর পরে গেছে, 71-এর আগের কোনো কাগজ নেই, সে তো দরখাস্ত করেনি। এবং তার সবগুলোই হচ্ছে নমশূদ্র, জেলে, মালো, এইগুলো তারা দরখাস্তই করতে পারেনি। তাদের কি হবে? আসামে ডাবল ইঞ্জিন সরকার, তাতেই এইটা হয়েছে। হিন্দু হিন্দু বলছে, তারপরে এটা হয়েছে। আর আমাদের এখানে এই তো একটু আগে বক্তব্য বললেন, শুনলেন না সুজনবাবু কি বললেন? কে খেয়াল করেছেন? বাবা এসেছে, ঠাকুরদা এসেছিলেন, বাবা এসেছেন পরে, ওনারা ভাইয়েরা এসেছেন আরো পরে, 60-এর দশক তারা এসেছেন, কিছু কাগজ করেননি। আমাকে অদিল চৌধুরী বলেছেন, তিনি চিটাগাং থেকে যখন এরকম, তখন এসেছিলেন বাবার হাত ধরে, কোনো কাগজ করেননি, তিনি বললেন। এবং তিনি এই কথা বলছেন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম করে বলেছি আমার কোনো কাগজ নেই। আমি 19 তারিখে যেদিন দেখা করেছিলাম, 19শে ডিসেম্বর, আমি বললাম যে আপনারা বড় মানুষ, আপনাদের বলেও কিছু হচ্ছে না, কিন্তু গ্রামে গঞ্জে আমাদের মানুষের কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা। এখানকার এরকম একটা ধারণা আছে যে এই সমস্যাটা বোধহয় শুধু নমশূদ্র এবং মতুয়াদের, এটা নয়। আসামে কিন্তু ফখরুদ্দিন আলী আহমেদের বাড়ির লোকজন কিন্তু আটকে গেছিলেন, ফাইনালি উতরে গেছেন। আসামে তপোধীর ভট্টাচার্য, আসাম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তার পরিবারে আরো 3 জন আটকে গেছিলেন, উতরে গেছেন কেন? উতরে গেছেন তার কারণ ওইভাবে কাগজ ছিঁড়ে ফেলেছিল। সচেতন মানুষ আবার সেটা দিয়েছেন, যখন আপিল করেছেন হয়ে গেছে। কারণ তারা তো আসলে 71-এর আগে যাওয়া মানুষ। কিন্তু তপোধীর বাবুর থেকে এই যে পশ্চিমবঙ্গের নমশূদ্র এবং মতুয়া বাদে আর যারা, তারা তো সবাই তপোধীর ভট্টাচার্যের লেভেলের লোক নন, তার থেকে আরো বড় নিচে। তা তপোধীর বাবু যদি আটকে যান কাগজ না থাকার জন্যে, পরে আসে তাই দিয়েছে, উতরে গেছেন। যাদের নেই, আর নেই মানে কি, এখানে নেই, ওখানে ছিল 71 সাল, আমাদের এখানে 19th day of July 1948, ওই যেটা যারা চলে গেছিল পাঞ্জাবে মুসলমানরা, আবার তারা ফিরে আসছিলেন, সেই জন্য ডেটটা ঠিক হয়েছিল। যে কারণেই ডেট ঠিক হোক, সেটা তো কনস্টিটিউশন, সেটি তো কাট অফ ডেট, তার রায়টা বেরোবে, যে কোনো সময় বেরোবে। অসম পাবলিক ওয়ার্কস তারা মামলা করেছিল
2009 সালে সেই মামলার ফাইনাল হিয়ারিং হয়েছে 12 তারিখে ডিসেম্বর মাসে। যে কোনো মুহূর্তে রায়টা বেরোবে। আমরা সেই মামলার সাথে ছিলাম 2014 সাল থেকে। তারা বলেছে কেন নাগরিকত্বের মতো একটা প্রশ্নে শুধুমাত্র আসামে 71 সাল কেন হবে? গোটা ভারতের মতো 48 সালের 19শে জুলাই করতে হবে। 48 সালের 19শে জুলাই এটা গল্প নয়, এটা আইন। বলছেন সিএ করতে দেব না। কতগুলো মামলা হয়েছে? বিপক্ষে 236টা, পক্ষে একটা। গতকাল শুনানি ছিল, ইনজাংশন হয়নি, কিন্তু আগামী 9 তারিখে ডেট। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টকে হলফনামা দিতে বলেছেন। ইনজাংশন হয়ে যেতে পারে। ইনজাংশন যদি হয়ে যায়, আপনি ধরে নিন, আমার অভিজ্ঞতায় আমি বলছি কি হয়। 5 সদস্যের একটা বেঞ্চ হলো, আমাদের রায় হলো আমরা টাকা কালেকশন করে উকিলকে দিলাম 70,000 টাকা। দিল্লি গেলাম আবার পয়সা খরচ করে। গেলে বলছে গতকাল একজন জাজ রিটায়ার করে গেছে, ওই 5 জনের একজন, ফলে ওই বেঞ্চ তো ভেঙে গেছে, হিয়ারিং হবে না। তারপরে ডেটে গেলাম, বললে একজন মারা গেছেন, আবার নতুন করে বেঞ্চ তৈরি করতে হবে। করতে করতে 2009 সাল থেকে এখন 2024। এইটা যদি আটকে থাকে, সেখানকার আবেদন দেখেছেন? সেখানে আবেদন হচ্ছে K-19 বাতিল করতে হবে। সেখানে কিন্তু আবেদন নেই এমন একটা কাজ তৈরি করো যাতে সবাই নাগরিক হয়। এই দাবি কেউ করেনি, কেউ বলেনি, শুধু কেবল করতে দেব না। আরে করতে দেব না, আমরা তো বলছি K-19 এ কোনো লাভ নেই, K-19 এ নাগরিকত্ব হবে না, কিন্তু দাবিটা তো করতে হবে। এই কাজ চাই যেটাতে নাগরিকত্ব হবে। 236টা মামলা, তার একজনও বলেনি যে উদ্বাস্তুদের সমস্যাটা কোথায়, সেইটা কি করে মিটবে। তার মানে আপনারা কোথায় আছেন বুঝতে পারছেন? আমি খাগড়ে সাহেবের সাথে দেখা করেছি, আমি সুজন বাবু, সেলিম বাবুর সাথে কথা বলেছি, আজকে নয়। আপনি 5 তারিখে দেখুন, আমাদের যে আপনি ছিলেন, দিদি ছিলেন, সেখানে একমত হয়েছি যে এইটা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে এইটা হচ্ছে কনসেনসাস হয়েছে। হয় না কি করে, ইস্তেহারে আসে না কি করে? যেটা বলেছেন প্রতিবাবু ঠিক বলেছেন। 2-3টে চিঠি লিখেছেন, আমাকে কপি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ করে বা মেল করে। ফলে তারা জানে না এটা নয়, তারা জানেন, তাদের আপত্তিও নেই, কিন্তু এইটা তাদের মাথায় থাকে না। এইটা তাদের সমস্যা নয়, কারণ অধীর বাবুর কোনো সমস্যা হচ্ছে না। মানে অধীর বাবু না, অধীর বাবুদের সমস্যায় কিন্তু পড়ে যায় আইন যাই থাকুক। বলাগড়ে যারা অ্যারেস্ট হয়েছে, নমসূত্র ছাড়া বাকি কেউ আছে? ঘুষখোরাতে যারা অ্যারেস্ট হয়েছে, এই তো মধ্যরে আছে হরিবর গোসাই, তারা নমসূত্র মধ্যুয়া ছাড়া আর কেউ আছে? 423 জনের লিস্ট পাঠিয়েছিলেন নদিয়ার পুলিশ সুপারকে, যে এদের অবস্থা একটু জানান। পুলিশ সুপারকে দিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চিঠি গেছে যে ইনকোয়ারি করে তারা নাগরিক কিনা জানান এবং উপযুক্ত ব্যবস্থা নেই। আনন্দবাজারের রিপোর্ট, এসপি রিপোর্ট দিচ্ছেন, সবার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, কিন্তু তারা প্রায় কেউ নাগরিক নন। 45 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই 423 জনের মধ্যে একজনও নমশূদ্র আর মতুয়া ছাড়া আছে। আইনটা কি শুধু মতুয়া এবং নমশূদ্রদের জন্য এক, মানে আইনটা কি তাই? সুজনবাবুর জন্যও তাই,
সুজনবাবু বলছিলেন দিদি সেদিন কথা হচ্ছিল উত্তর 24 পরগনার আপনাদের পার্টির জেলা সেক্রেটারির অফিসে বসে, সেখানে মৃণাল চক্রবর্তী সম্ভবত নাম। সুজনবাবু যখন এটা বললেন আমার সাথে এইটা নিয়েই কথা হচ্ছিল। উনি বলছেন আমিও তো এসেছিলাম যখন, এত ওনার বাড়ি সাতক্ষীরার ওখানে ছিল, সুজনবাবু বলছেন বরিশালে। আর আজকে প্রদীপ দা যেটা বললেন তার বাড়ি ময়মনসিংহ বোঝা গেল, তাই তো? তিনিও বলছেন, কিন্তু তাদের সমস্যা হয় না। কেন হয় না আমি এটা আলাদা করে বলবো না, এইটা হচ্ছে ভারতের যে সামাজিক স্থিতি তার ফলাফল। ফলে আমাদের তাদের পাশে তাদের বলতে হবে, তারা স্বীকার করছেন, এটা রিমাইন্ডার দিতে হবে। কি করে হবে? এই কটা লোক হলে তারা মাথায় নেবে? তারা রাজনীতি করে, তারা তো রাজনীতি করেন। তারা আপনারটা ইশতেহারে তুলবেন, যদি বোঝেন এইটা আমি ইশতেহারে তুলবো, কালকে বহু মানুষ আমার পাশে এসে দাঁড়াবেন, তারপরে না তারা লড়াই করবেন। আপনি যদি ভাবেন বালিশের উপর মাথা দিয়ে শুয়ে থাকতাম, এখন এই COVID-19 রুলস বেরিয়ে গেছে, খুব বিপদ, ওই বালিশটা মাথার উপরে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম, সমস্যা মিটবে কি দীনেশ বাবু? এখানে সুখের এসেছিল, বলল প্রধানমন্ত্রী বললেন, একদম পরিষ্কার করে বললেন, মনমোহন সিং, তিনি তো আর যাই হোক ভদ্রলোক মানুষ, বললেন when I was the leader of the opposition I raised the issue in the parliament, now I am the prime minister of India, it is my moral obligation to get it done. এইরকম কমিটমেন্টের পরে তার কাছ থেকে আমরা ইস্যুটাকে বের করতে পারলাম না, আমরা গেলাম না তার কাছে। তিনি কি এইটা নিয়ে বসে থাকেন? ভারতের প্রধানমন্ত্রী আপনাদের এখানে এই লোকের যে সমস্যা, এটা নিয়েই কি তিনি বসে আছেন?